নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ ক্লাস 8-এর টেক্সটের পরবাসী কবিতাটা আমি বোঝাবো। প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা সমেত বোঝাবো, তাই সকলের কাছে অনুরোধ রইল সকলে ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন লাইনের কি অর্থ সেটা তোমাদের বোধগম্য হয়ে যাবে। শুরু করি। কবিতা পরবাসী, লেখক বিষ্ণুদেব। বিষ্ণুদেব রবীন্দ্র পরবর্তী যুগের একজন স্বনামধন্য কবি ছিলেন, যার প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। যদিও আমাদের পরবাসী কবিতা নেওয়া হয়েছে তার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে। পরবাসী শব্দের অর্থ প্রবাসী। যে প্রবাসী অর্থাৎ যে অন্যের ভূমিতে বাস করে। যখন ভারতবর্ষের কোনো মানুষ বিদেশে যায় তখন আমরা তাদেরকে বলি প্রবাসী বাঙালি, অর্থাৎ প্রবাসী অর্থে পরদেশে বাস করে, যে নিজের দেশ বা নিজের ভূমি ছেড়ে পরদেশে পরের ভূমিতে বাস করে, যে তাকেই আমরা পরবাসী বলবো। এখানে কবি পরবাসী অর্থে অন্যের ভূমিতে বাস করার একটি ব্যঞ্জনা প্রকাশ করেছেন। দেখো, আমাদের সভ্যতা যত ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে ততই আমরা বৃক্ষ নিধন করছি, ধ্বংস করছি গ্রাম সভ্যতা, কিন্তু উপযুক্ত নগর সভ্যতাও আমরা দিতে পারিনি যেখানে প্রকৃতিকে আপন করে নেওয়া যায়। তাই কবিতার শেষে কবির আক্ষেপ যে আমরা নিজেরাই নিজেদের ভূমিকে পরবাসী করে তুলেছি। কবিতাটি এবার ধরে বোঝাবো, একটু বুঝে নাও। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। সভ্যতার প্রথম লগ্ন, প্রকৃতি এতটাই সুসজ্জিত ছিল, বনের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ছিল, আর সেখান দিয়ে প্রকৃতির তালে তালে এগিয়ে যাওয়া যেত। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। রাতের অন্ধকারে চোখ জ্বলে কাদের? কোনো বন্য প্রাণীরই রাত্রেবেলায় ওই অরণ্যে চোখ জ্বলতে দেখা যায়। শুধু হিংস্র বন্য প্রাণীই নেই, সেখানে রয়েছে ছোট ছোট কচি কচি খরগোশ। তারা কি করে? নেচে নেচে লাফ দেয়। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। টিলা পাহাড়ের থেকে ছোট আকারের হয়, ঢিবি বলা যেতে পারে। দেখো, ছবিতে দেওয়াও রয়েছে এখানে। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। পলাশ গাছ, সাধারণত এই ধরনের ভূমিরূপে পলাশ গাছ দেখতে পাওয়া যায়। সেখানে যে পলাশ গাছ ফুটে রয়েছে সেখানে কবি কি দেখেছেন? হঠাৎ পুলকে বন ময়ূরের কত্থক। ময়ূর সাধারণত কখন নেচে ওঠে? যখন আকাশে মেঘ করে আসে বা বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। সেরকমই একটা পরিবেশে ময়ূর তার পেখম মেলে নাচ শুরু করেছে। সেই নাচকে কবি কিসের সাথে তুলনা করেছেন? কত্থকের সাথে। কত্থক উত্তর ভারতের একটি প্রাচীন নৃত্যরীতি। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। নদীতে রক্তিম সূর্যের আভা এসে পড়েছে, যাতে তাঁবুর বর্ণ হয়েছে সোনালি। তাই বলছেন, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। যে সোনালি বর্ণের রূপ ধারণ করেছে তাঁবু, নদীর জল। আর নদীর জল থেকে কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে? সেতার বাজলে যেরকম ধ্বনি ওঠে, নদীর জল সেই কলতান তুলে এগিয়ে চলেছে। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। এটাতে প্রাচীন একটা কথা বা প্রাচীন উপকথার প্রসঙ্গ এসেছে। রামায়ণে আমরা অন্ধমুনির উপাখ্যান শুনেছি। অন্ধমুনির পুত্র ছিলেন সিন্ধুমুনি, যে নদীতে জল আনতে গিয়ে দশরথের হাতে হত্যা হয়েছিলেন। দশরথ শব্দভেদী বাণ দিয়ে ভেবেছিলেন নদীতে বুঝি হরিণ জল খেতে এসেছে। শব্দভেদী বাণ দিয়ে সিন্ধুমুনিকে হত্যা করেছিলেন, যে কারণে অন্ধমুনি তাকে অভিশাপ দিয়েছিলেন।
তো সেই প্রসঙ্গই এখানে তুলে ধরা হয়েছে, রামায়ণের প্রসঙ্গ। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। নদীর কিনারে এসে কে চুপি চুপি জল খাচ্ছে? হরিণ। শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। এই জল খাওয়ার শব্দ কবিকে এই রামায়ণের সিন্ধু মুনির উপাখ্যান মনে করিয়ে দেয়। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে। চিতাবাঘ তার লুব্ধ লোলুপ দৃষ্টি নিয়ে, কারণ সে শিকার খুঁজছে, তার চোখের মধ্যে কি প্রকাশ পাচ্ছে? লোভ প্রকাশ পাচ্ছে। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। চিতার চলে যাওয়ার ছন্দের সাথে কবি মিল পেয়েছেন কথাকলি নৃত্যের। কথাকলি দক্ষিণ ভারতের কেরালার একটি নৃত্যশৈলী। কোথায় সে বন, সেই অরণ্য আজ আর নেই। এই যে আগের দুটো প্যারাগ্রাফে যে আলোচনা করা হলো, সেই দুটোই পূর্বাবস্থায় প্রকৃতির অবস্থা চিত্রিত হয়েছে, কিন্তু বর্তমানে কি হয়েছে? কোথায় সে বন? বসতিও কই বসেনি, সেই বন কেটে ফেলা হয়েছে। কিন্তু বন সংরক্ষণ করে যে বসতি গড়ে উঠবে, সেটাও গড়ে ওঠেনি। শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। গাছপালা কাটা হয়ে গেছে, তাই প্রান্তর খাখা করছে, সেখানে হাওয়ারা হাহাকার করে ফিরে বেড়াচ্ছে। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে। জঙ্গল কেটে ফেলা হয়েছে, গ্রামও আস্তে আস্তে মরে গেছে, মানে উঠে যাচ্ছে, গ্রামগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। শহরের পত্তন নেই, উপযুক্ত শহরও গড়ে তুলতে পারেনি মানুষ। ময়ূর মরেছে পণ্যে। যে ময়ূরের কথা একটু আগে আমরা পড়লাম, প্রকৃতিতে সে নেচে বেড়াচ্ছে, সেই ময়ূরের আজ অবাধ বিচরণের অবস্থা নেই। মানুষ তাকে কিসে পরিণত করেছে? পণ্যদ্রব্য। চিড়িয়াখানায় তাকে বিক্রি করে দিচ্ছে, নিজেদের প্রয়োজনে তাকে পণ্যে পরিণত করেছে। কেন? এই দেশে মানুষ মৌন অসহায়। এবার কবি মানুষের বিরুদ্ধে বলছেন যে এগুলো দেখেও মানুষ মৌন কেন, অর্থাৎ চুপ করে আছে কেন? কিসের অসহায়তা তাদের? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? কেন মানুষের কাছে গাছপালার উপযোগিতা ফুরিয়ে যাচ্ছে? কেন মানুষ বুঝতে পারছে না তাদের বাঁচার জন্য গাছের কতটা দরকার? কেন গাছ পাহাড় মানুষের কাছে গৌণ হয়ে যাচ্ছে? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব। এভাবে যদি আমরা জীবনযাপন করি, তাহলে নিজেদের দেশেই আমাদের কিভাবে ঘুরতে হবে? তাঁবু বয়ে নিয়ে ঘুরতে হবে। উপযুক্ত বাসস্থান আমরা কোনো দিনই গড়ে তুলতে পারবো না। পরবাসী কবে নিজ বাসভূমি করবে? আমাদের নিজ বাসভূমি তখনই হবে যখন আমরা অরণ্য বা প্রকৃতিকে সংরক্ষণ করে নিজেদের বাসভূমি গড়ে তুলতে পারবো। যতক্ষণ সেটা না পারবো, ততদিনই আমাদের নিজ বাসভূমে পরবাসী রূপে জীবন ধারণ করতে হবে। কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর সম্পূর্ণ কবিতা শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।